বেটা, তুমি আমার কথাটা শোনো একবার, এরকম জেদ করো না। বৃদ্ধ খালিদ দীর্ঘক্ষণ ধরে তৌফিককে বোঝানোর চেষ্টা করে চলেছেন। নিজামের গোটা শিবিরে এই দুজন মানুষ ছাড়া বাকি সবাই যে যার কাজে ব্যস্ত। সকলের নানা রকম চিন্তা। কিভাবে হায়দ্রাবাদ ফেরা হবে, দুশমনের সাথে কিরকম চুক্তি করা হলো, নিজাম আসলে কি ভাবছেন, তাদের বাড়ি ঘর ঠিক আছে কিনা, ইত্যাদি হরেক কিসিমের চিন্তা। সবাই যে যার পরিবার নিয়ে চিন্তিত। যার ভাই জঙ্গে শহীদ হল, সেও দুঃখ ভুলে রুটি রুজির চিন্তা করছে। জঙ্গ মানেই মহেঙ্গাই বেড়ে যাওয়া, বাজারে জিনিসপত্র আর ছোঁয়া যাবে না। ওদিকে টাকার হিসেব আমজনতার তহবিলেই জমা পড়বে। কর্জা কত বাড়বে এ নিয়ে ভেবে দিশেহারা হচ্ছে সবাই। এদের মাঝে তৌফিক আর খালিদ বড়ই বেমানান। দুজনের চিন্তা ভাবনা, সমস্যা এবং প্রয়োজন আর পাঁচজনের থেকে আলাদা হয়ে গেছে। নিজামের বাবরচিখানায় খালিদের খুব একটা দরকার নেই আর। ওর বয়স হয়েছে, চোখের দৃষ্টি ভালো নেই। আগের মতো সব কাজ নিখুঁতভাবে করার বদলে গাফিলতির মাত্রা বেড়েছে। নিজাম এই যুদ্ধে একেবারে দিলদারিয়া হয়ে এসেছিলেন, তাই খালিদের জায়গা হয়েছিল বাবরচিদের দলে। এছাড়া ওর অভিজ্ঞতারও একটা দাম আছে। কিন্তু এর পরে আর নিজামের চাকরি থাকবে কিনা তা নিয়ে ওর নিজেরই ঘোর সন্দেহ। খালিদ একা মানুষ, যা হোক করে জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দিতে পারলেই ওর পক্ষে যথেষ্ট। বেঁচে থাকার চেয়ে আজকাল আল্লাহর দয়ার জন্যই অপেক্ষা করে থাকে। কিন্তু এই এক জায়গায় এসে মায়ায় বাঁধা পড়ে গেছে খালিদ। না চাচা, আব্বা নিজামের ফৌজি ছিল, আমিও নিজামের হয়েই জঙ্গ লড়ব। তুমি আমায় ঘরে নিয়ে চলো, নিজামের রাজ্য ছেড়ে আমি কোথাও যাব না। তৌফিক ওর বাবার মৃত্যুর খবর শুনে পর্যন্ত এই একটা কথাই বলছে কয়েকবার, এছাড়া বিশেষ কিছু বলেনি। এমনকি এতটুকু ছেলে তখন থেকে কোনো খাবারও মুখে তোলেনি। চোখের জল তো অনেক দূরের কথা, একটা খবর যেন হঠাৎ করে অনেকটা বড় করে দিয়েছে তৌফিককে। এছাড়াও আরেকটা জেদ ধরে বসেছে ও। চাচা, আমায় একবার নিজামের কাছে নিয়ে চলো, আমার কয়েকটা বাত আছে। খালিদ প্রথমে ভেবেছিল একেবারেই বাচ্চার খেয়াল। তৌফিককে নানাভাবে ভোলানোর চেষ্টা করছিল, কিন্তু তৌফিক এত সহজে ভোলার পাত্র নয়। বেটা, আমি তো জানি না নিজামের তাবু কোনটা, আমি মামুলি ইনসান, আমার কথা কে শুনবে বলো? অসহায় হয়ে বলল খালিদ। কথাটা খুব একটা মিথ্যে নয়, বিশেষ করে এই সময়ে যদি একজন বাবরচি নিজামের সাক্ষাৎ চায়, বলা যায় না সেই দুঃসাহসের জন্য তার গর্দান পর্যন্ত যেতে পারে। না চাচা, তুমি একবার কোশিশ তো করো। আমার আব্বার সাথে নিজামের ভালো পেহচান ছিল, তুমি গিয়ে আমার আব্বার কথা বলো। খালিদ বুঝতে পারে না কি করে তৌফিককে বোঝাবে। আসলে তৌফিকের জায়গাটা একেবারে খালিদের উল্টো দিকে। ওর জীবনের কুঁড়ি এখনো ভালো করে ফোটেনি। জঙ্গের গরম খুনের স্রোত যেন ওর শরীর ছুঁয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। নিশ্চয়তার বদলে ও ভেবে ফেলেছে আব্বার খুনের বদলা নেবে। এই ভাবনাটাই নিজামকে গিয়ে জানাতে চায় ও। একবার তলোয়ারটা হাতে পেলে এক্ষুনি দুশমনের শিবিরে গিয়ে সবাইকে কতল করে আসবে তৌফিক। প্রচন্ড রাগ ছাড়া আর কোনো অনুভূতি কাজ করছে না ওর মনে। খালিদ যে ব্যাপারটা বোঝে না তা নয়, কিন্তু এই ছেলেকে সামলানোর উপায় ওর জানা নেই। কোনো কারণে ওর মনে হচ্ছে নিজামাতে তৌফিকের থাকাটা আর একদমই নিরাপদ নয়। শওকত দরাজ ইনসান ছিল, কিন্তু তাই বলে ওর উন্নতিতে কারো চোখ টাটায়নি এমনটা নয়। নিজামাতের অন্দরেই দুশমন কম ছিল না ওর। বাশির মিয়া জিন্দা থাকলে হয়তো কিছু একটা উপায় বের করতে পারতেন, কিন্তু সেই সম্ভাবনাও আর নেই। জীবনের শেষ পথে এসে মহা মুশকিলে পড়েছে খালিদ।
তৌফিকের একটা ব্যবস্থা না করে ও মরেও শান্তি পাবে না। ঠিক আছে বেটা, আমি আমি খোঁজ নিচ্ছি, কিন্তু তোমায় একটা ওয়াদা করতে হবে। বলো। আমি বেরোচ্ছি, কিন্তু তুমি এই তাঁবু থেকে এক পাও বাহার যাবে না, এখানে বসে খানা খাবে। ঠিক আছে চাচা, তুমি জলদি যাও, নিজামের লোককে গিয়ে আমার আব্বার কথা বলো। এক और बात, अगर নিজামের সাথে মোলাকাত না হয় তাহলে তুমি আমার কথা শুনবে। এই কথার কোনো উত্তর দিল না তৌফিক। এক দৃষ্টে তাকিয়ে রইল খালিদের দিকে। ও যেন চোখের ইশারাতেই মনের ভাবটা স্পষ্ট করে দিতে চায়। খালিদ বুঝল কাম আসান হবে না, কিন্তু সেও ততক্ষণে নাছোড়বান্দা হয়ে গেছে। এই সময়ে কিছুতেই তৌফিককে নিজামতে রাখা যাবে না। অন্তত কিছু বছরের জন্য হলেও ওকে অন্য কোনো জায়গায় পাঠাতে হবে, যেখানে মাহল এতটা গরম নয়। তাঁবু থেকে বেরিয়ে খানিকক্ষণ ভাবল খালিদ। সহজ উপায় হচ্ছে কাছাকাছি কিছুক্ষণ ঘোরাঘুরি করে তৌফিককে জানানো যে নিজাম কারোর সাথে মোলাকাত করছেন না। শওকতের নাম বলেও কোনো কাজ হয়নি। বাচ্চা ছেলে তো আর নিজামের খবর নিতে যাবে না, আর যদি যায়ও বা ওকে খবর দিচ্ছেই বা কে? কিন্তু তৌফিককে মিথ্যে কথা বলতে মন চাইল না খালিদের। মানুষের মন বড় বিচিত্র জিনিস, সেখানে রোজ হরেক কিসমের খেলা চলছে। বাজিগরের খেলাকেও হার মানায় তার জাদু। আমাদের জানা ইতিহাসে বড় বড় রাজা, তাদের প্রসাদ, তাদের যুদ্ধ, এইসবই বড় হয়ে ওঠে। কিন্তু ইতিহাসের আসল নায়ক যে মানুষের মন, সেটা একটু তলিয়ে দেখলেই বোঝা যায় প্রতিটা পরতে। এই যেমন একদিকে খালিদ চিন্তায় মাথা খুঁটে মরছে কিভাবে তৌফিককে নিজামত থেকে দূরে পাঠাবে, সেই রাস্তায় তার মিথ্যে কথা বলতেও মন চাইছে না। এমনই আজব তাদের দোস্তি। অন্যদিকে শাহুর ফৌজের একটা অংশ আবার যুদ্ধের সাজে তৈরি হচ্ছে। ঘোড়া তৈয়ার করা হচ্ছে, শান দেওয়া হচ্ছে তলোয়ারে। কিন্তু ব্যাপার কি, জং শেষ করার কথা তো দুপক্ষই মেনে নিয়েছে। চুক্তি এখনো সই হয়নি বটে, তবে তার জন্য তো দূত পাঠানোই রীতি। তাহলে হঠাৎ এই আধি রাতে শাহুর ফৌজ যুদ্ধের জন্য তৈরি হচ্ছে কেন? বেটা, আমি বহুত কোশিশ করলাম, কোনো লাভ হলো না। তৌফিক যেন এই কথাটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। সে খাবার খেয়েছে তার ভুখের জন্য নয়, নিজামের সাথে মুলাকাত করার জন্য। क्या बात है চাচা, তুমি আব্বার কথা বলনি? সব বলেছি বেটা, নিজাম কিছু পরেশানিতে আছেন, কারোর সাথে মুলাকাত করছেন না তিনি। তৌফিক কোনো উত্তর দিল না। তাঁবুর দেওয়ালের দিকে তাকিয়ে রইল, যেন দেওয়ালগুলো ছিঁড়ে এক্ষুনি বেরিয়ে পড়বেও। বেটা, তোমার চাচার উমের তো কম হলো না। জিন্দগির টানা পড়েন তোমার থেকে অনেক জ্যাদা দেখেছি আমি। আমার বাত মানো, তুমি বাঙ্গাল চলে যাও, ওখানে বহুত বড়িয়া মহল আছে, নবাব মুর্শিদ কুলি খান মসনদে বসেন। তুমি সব কিছু শিখে আবার ওয়াপস চলে আসবে। না চাচা, আমি আব্বার ঘর ছেড়ে কোথাও যাব না। তুমি বারবার এক বাত মত কহো। খালিদ এর আগে কখনো এতটা অসহায় বোধ করেনি। ওর সব সময় মনে হচ্ছে এই পরেশানির হল সির্ফ আল্লাহর কাছে আছে। আর কোনো উপায় না দেখে বৃদ্ধ বাবরচি আল্লাহর দোয়া চাইতে বসল। খালিদের বেশ কিছু জানা শোনা আছে বাংলায়, সেখানে তৌফিক বিনা পরেশানিতে থাকতে পারবে। যতটা শুনেছে ওখানে মাহলও খুব ভালো। কিন্তু খালিদ জানতো না বাংলার তখ্ত ততদিনে উল্টে গেছে। দেশের এই প্রান্তে যখন আর একটা রক্ত ঝরা ইতিহাস লেখা হচ্ছে, তখন পূর্ব দিকে নবাবের সিপাহসালার থেকে নবাব হয়ে বসেছেন আলীবর্দী খান। এবং খালিদ আরও জানত না যে আল্লাহ এই আধি রাতে এক সাচ্চা মুসলমানের দোয়া শুনতেই কান পেতে আছেন। খুব তাড়াতাড়ি খালিদের সব চিন্তার অবসান হয়ে যাবে। আমাদের এই গল্পের অনেক কিছু বদলে যাবে এক লহমায়, যেভাবে বদলায় নদীর স্রোত, যেভাবে বদলায় ইতিহাস।